বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। মরু অঞ্চলে বায়ু ও জলধারা, এই কথাটা শুনেই তোমাদের মনে অনেকেরই প্রশ্ন চলে এসছে যে বায়ু ও জলধারার ফলে সৃষ্ট ভূমিরূপ, মরু অঞ্চলে জলধারা কোথা থেকে আসলো, এটা সবারই কিন্তু প্রশ্ন জেগে যাচ্ছে মনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, মরু অঞ্চলে জলধারা কিন্তু আছে। কি করে আছে না, মরু অঞ্চলে আমরা জানি যে বৃষ্টিপাত হয় না, মরু অঞ্চলে নদী নেই, এই কারণে তাকে মরুভূমি বলা হয়, গাছপালা নেই। কিন্তু মরুভূমিতে বৃষ্টি হয় না, এটা যেরকম ঠিক, আবার যখন বৃষ্টি হয় সেই দিন কিন্তু খুব বৃষ্টি হয়। অর্থাৎ হঠাৎ করে যখন বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর এই বৃষ্টির কারণে হঠাৎ করে একটা জলধারা সৃষ্টি হয়। পর্বত যদি থাকে মরুভূমি অঞ্চলে, সেই পর্বতের ঢাল বেয়ে যখন হঠাৎ করে জলধারা বেয়ে আসে, এবং সেই জলধারা এবং বায়ু উভয়ের মিলিত কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। সেই ভূমিরূপগুলো এখন আমরা জেনে নেব। তাহলে বন্ধুরা, জানলে যে মরু অঞ্চলে কিন্তু জলধারা সৃষ্টি হয়, কিন্তু সেটা সাময়িক, কিছুদিন সেই জলধারাটা থাকে, তারপরে সেটা আবার মরুভূমিতে বিলীন হয়ে যায়। সেই যে জলধারাটা সৃষ্টি হয়, সেই জলধারার কাজের ফলে এবং বায়ুর কাজ দুটো মিলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, তোমাদের জন্য আমি একটা চিত্র অঙ্কন করেছি। সেই চিত্রে আমরা মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে বিভিন্ন ধরনের যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, সেই ভূমিরূপগুলো আমরা একটু দেখে নেব। ইনসেলবার্স, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, এগুলো হচ্ছে মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্টি হয়। যখন এরকম ছবি করবে, তোমরা কিন্তু অবশ্যই নিচে এই চিত্র বলে অবশ্যই লিখে দেবে। তাহলে বন্ধুরা, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, সেগুলো আমরা চিত্র দেখলাম। এবার আমি তোমাদেরকে এক একটা করে ধরে ধরে চিত্র সহ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, অর্থ সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো এবং এগুলো নোট ডাউন করে নাও। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা 1 নম্বরের, 2 নম্বরের, 5 নম্বরের অবশ্যই পেয়ে যাবে কোনো না কোনো পরীক্ষায়। তোমাদের ইউনিট টেস্ট হোক, টেস্ট পরীক্ষা হোক, মাধ্যমিক পরীক্ষা, অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন পাবেই। তাই তোমরা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং নোট করে নাও। বন্ধুরা, এবার আমরা চলে আসব মরু অঞ্চলে বায়ু ও জলধারার কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয়, আমরা জানলাম বা আমরা শুনলাম সেই সমস্ত ভূমিরূপ। অর্থাৎ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়, সেগুলো আমরা এখন এক এক করে জেনে নেব। প্রথমে যে দেখো, আমি তোমাদের জন্য একটি চিত্র অঙ্কন করেছি। এখানে চিত্রটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইনসেলবার্স, যে উঁচু অংশ, তারপরে হচ্ছে পেডিমেন্ট, তারপরে বাজাদা, তারপরে প্লায়া। অর্থাৎ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে এই ধরনের ভূমিরূপগুলো গঠিত হয়। এছাড়াও কিছু ভূমিরূপ আছে, সেগুলো আমি পরে আলোচনা করছি। তাহলে পরপর আমরা দেখতে পাচ্ছি এই যে ইনসেলবার্সটা কিন্তু মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট নয়, শুধুমাত্র এটা বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাই এটা আমরা এখন আলোচনা করব না, বায়ুর কাজের যখন আলোচনা করব তখন। এখন আমাদের প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে পেডিমেন্ট, অর্থাৎ বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ, প্রথম সেটা হচ্ছে পেডিমেন্ট। এই পেডিমেন্ট শব্দের অর্থটা আমরা তার আগে জেনে নেব। পেডিমেন্ট শব্দের অর্থ দেখো, আমি লিখেছি। পেডিমেন্ট শব্দ একটি গ্রিক শব্দ, যার পেডি শব্দের অর্থ হচ্ছে পাদদেশ, আর মেন্ট শব্দের অর্থ বা মন শব্দের অর্থ পর্বত। অর্থাৎ পেডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পর্বতের পাদদেশ। এবার আমরা জেনে নেব যে এই পেডিমেন্ট শব্দটি কে প্রথম ব্যবহার করেন। এই পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করে জি.কে. গিলবার্ট। দেখো, আমি এখানে ছোট্ট করে লিখেছি, জি.কে. গিলবার্ট 1882 সালে এই শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই এগুলো কিন্তু নোট ডাউন করে রাখো। তাহলে পেডিমেন্টের অর্থ জানলাম। এবার পেডিমেন্ট কাকে বলে, পেডিমেন্ট জিনিসটা কি, কিভাবে গঠিত হয়, সেগুলো আমরা জেনে নেব। পেডিমেন্ট হচ্ছে, আমরা জানলাম, পর্বতের পাদদেশ। এটা পর্বত তোমরা দেখতে পাচ্ছ, এই পাদদেশে যে একটা ভূমিরূপ। অর্থাৎ মরু অঞ্চলে জলধারা এবং বায়ুর কাজের ফলে যখন ইনসেলবার্সের থেকে বা পর্বত থেকে কিছু ক্ষয়প্রাপ্ত নুড়ি বালি পলি এসে পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হয়ে যে একটা সমভূমি গঠন করে, তাকে পেডিমেন্ট বলছে। পেডিমেন্ট হচ্ছে একটা সমপ্রায় ভূমি। এবার আমরা সংজ্ঞাটা কিভাবে লিখবো সেটা একটু জেনে নেব। দেখো, সংজ্ঞায় বলছে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে ও বাজাদার মধ্যবর্তী চওড়া বিস্তীর্ণ মৃদু ঢাল বিশিষ্ট শিলাময় অংশকে পেডিমেন্ট বলে। তাহলে আমরা কি জানলাম, বলছে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বাজাদার মধ্যবর্তী যে মৃদু ঢালযুক্ত শিলাময় বিস্তীর্ণ
অংশ, সেই বিস্তীর্ণ অংশটাকে বলা হচ্ছে পেডিমেন্ট। তাহলে পেডিমেন্ট কি তোমরা বুঝলে এবং কিভাবে গঠিত হয় সেটাও বুঝলে। এবার আমরা পেডিমেন্টের বৈশিষ্ট্যে চলে যাব, কিছু বৈশিষ্ট্য জেনে নেব। যখন পেডিমেন্ট টিকা লিখতে দেবে তখন কিন্তু তোমাদের এই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দিতে হবে, ঠিক আছে, এবং কে শব্দটি প্রথম ব্যবহার করে এগুলো কিন্তু দিতে হয়। তাহলে বৈশিষ্ট্য আমরা জেনে নেব। এই বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমি লিখেছি 1 থেকে 7 ডিগ্রি ঢাল বিশিষ্ট হয়, অর্থাৎ এই পেডিমেন্টের ঢালটা 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই পার্বত্য অঞ্চলের দিকটায় এর ঢালটা একটু বেশি হবে, 7 ডিগ্রি মতন হতে পারে, এবং যত বাজাদার দিকে যাবে তার ঢালটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে পেডিমেন্টের ঢাল 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রির মধ্যে থাকে। এবার 2 নম্বর বৈশিষ্ট্য, এটি দুটি অংশ থাকে এই পেডিমেন্টের, দুটি অংশ, একটা হচ্ছে রক পেডিমেন্ট আর একটা হচ্ছে আবৃত পেডিমেন্ট। রক পেডিমেন্টটা কি আর আবৃত পেডিমেন্টটা কি একটু জেনে নাও। রক পেডিমেন্টটা হচ্ছে, রক মানে শিলা, অর্থাৎ পর্বত থেকে যে শিলা খণ্ডগুলো পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হয়, অর্থাৎ পেডিমেন্ট যেখানে শুরু হচ্ছে সেই অংশটাকে সেই অংশটা শিলাময়, অর্থাৎ শিলা দ্বারা গঠিত, বেশি শিলা খণ্ডগুলো থাকে, যেহেতু বাড়িগুলো সেগুলো বিস্তীর্ণ অঞ্চলে প্রবাহিত হতে পারে না, পর্বতের পাদদেশেই সঞ্চিত হয়, সেই অংশটাকে পেডিমেন্টের সেই অংশটাকে বলা হচ্ছে রক পেডিমেন্ট। এবং এই বাজাদার কিছুটা অংশ, অর্থাৎ সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত যে বাজাদা, সেই বাজাদার কিছুটা অংশ পেডিমেন্টকে আবৃত করে দেয়, অর্থাৎ ঢেকে দেয়, সেই পেডিমেন্টের অংশটাকে বলা হচ্ছে আবৃত পেডিমেন্ট। দেখো এই যে বাজাদার কিছুটা অংশ এই পেডিমেন্টটা কিন্তু ঢেকে দিয়েছে, পেডিমেন্টটার উপর দিয়ে কিন্তু বাজাদা অবস্থান করছে, অর্থাৎ পেডিমেন্টটায় কিছু পলিবালি নুড়িতে ঢেকে গেছে, যেখানে বাজাদা প্লায়া এবং পেডিমেন্টের শুরু, সেই অংশটা হচ্ছে আবৃত পেডিমেন্ট। তাহলে দুটো অংশ আমরা জানলাম, একটা হচ্ছে রক পেডিমেন্ট, একটা আবৃত পেডিমেন্ট। আরো একটা বৈশিষ্ট্য তোমরা জেনে নাও, এটা হচ্ছে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। এটা একদম সিম্পল, সংজ্ঞার মধ্যেই বা অর্থের মধ্যেই রয়েছে। তাহলে আমরা পেডিমেন্টের অর্থ, কে নামকরণ করেন, এর সংজ্ঞা, এর বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো এই পেডিমেন্টটা কোথায় দেখা যায়। এই পেডিমেন্টটা দেখা যায় হচ্ছে সাহারা ও কালাহারি মরুভূমিতে পেডিমেন্ট ভালো লক্ষ্য করা যায়। তাহলে এই ছিল পেডিমেন্ট। এরপরের ভূমিরূপে আমরা চলে যাব। বন্ধুরা, এবার আমরা বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে দ্বিতীয় ভূমিরূপ মরুভূমি অঞ্চলে সৃষ্টি হয়, সেই দ্বিতীয় ভূমিরূপে চলে যাব, যার নাম হচ্ছে বাজাদা। ঠিক আছে, প্রথমে বাজাদাটা কি? বাজাদা হচ্ছে পেডিমেন্টের পরবর্তী এবং প্লায়ার মধ্যবর্তী যে একটা সমপ্রায় ভূমি, সেই সমপ্রায় ভূমি হচ্ছে বাজাদা। আমরা প্রথমে এর অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য পরপর আমরা ধীরে ধীরে এগুলো জেনে নেব, তো তোমরা সঙ্গে থাকো। প্রথমে দেখো বাজাদার অর্থ আমরা জেনে নেব। অর্থ হচ্ছে এটি একটি স্পেনীয় শব্দ। কি বললাম না? স্পেনীয় শব্দ, বাহাদা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে, দেখো আমি এখানে লিখেছি, স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঢাল বা অবনমিত স্থান। তাহলে বাজাদা বাহাদা শব্দ থেকে এসেছে, যেটা স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে ঢাল বা অবনমিত স্থান। এটা আমরা জেনে নিলাম। এরপরে এর সংজ্ঞায় আমরা চলে যাব। বাজাদার সংজ্ঞা, বাজাদা বলতে কি বুঝি? বাজাদা হচ্ছে পেডিমেন্টের নিচে বিভিন্ন সূক্ষ্ম নুড়ি, বালি, পলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বাজাদা বলে। তাহলে বাজাদা কি? পেডিমেন্টের পরবর্তী অংশ, পেডিমেন্ট থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি, বালি, পলিগুলো এসে এই স্থানে সঞ্চিত হয় প্লায়ারদের আগে, সেই পলি, বালি, নুড়ি দ্বারা গঠিত সমপ্রায় ভূমিটাকে বলা হচ্ছে বাজাদা। এরপরে আমরা এই বাজাদার বৈশিষ্ট্যে চলে যাব। বাজাদার বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি সূক্ষ্ম পলি, বালি, কাদা দ্বারা গঠিত। তাহলে বাজাদা হচ্ছে সূক্ষ্ম পলি, বালি, কাদা দ্বারা গঠিত। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এটা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি ঢাল পর্যন্ত হয়, বা হাফ ডিগ্রিও কোনো সময় হয়, অর্থাৎ এর যে ঢালটা, এর ঢালটা খুবই কম হয়, অর্থাৎ প্রায় সমভূমি, অর্থাৎ সমপ্রায় ভূমি এটা। ঠিক আছে, ঢালটা খুবই মৃদু। এবার 3 নম্বর বৈশিষ্ট্য, এটি পেডিমেন্টের পরবর্তী অংশ, পেডিমেন্টের পরবর্তী অংশ এটা। এবং আরেকটা বৈশিষ্ট্য করা যায়, প্লায়ার পূর্ববর্তী অংশ হচ্ছে বাজাদা। ঠিক আছে, আর এই বাজাদা বা বাহাদা কোথায় দেখা যায়? বাজাদা বা বাহাদা দেখা যায় আমাদের যে থর মরুভূমি, সেই থর মরুভূমিতে কিন্তু সুস্পষ্ট বাজাদা লক্ষ্য করা যায়। তাহলে বাজাদা আমরা জানলাম, বাজাদা হচ্ছে পেডিমেন্টের পরবর্তী অংশ, প্লায়ার পূর্ববর্তী অংশ, যেটা সূক্ষ্ম পলি, বালি, নুড়ি দ্বারা গঠিত এবং যার ঢাল খুবই কম। এই ধরনের সমপ্রায় ভূমি হচ্ছে বাজাদা।
এবার আমরা এর পরবর্তী ভূমিরূপে চলে যাব। বন্ধুরা, এবার আমরা বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট 3 নম্বর ভূমিরূপ প্লায়া হ্রদে চলে যাব। প্লায়া ভূমিরূপটা কি সেটা জানার আগে আমরা জেনে নেব এই প্লায়া শব্দটা কোথা থেকে এসেছে। প্লায়া শব্দটা এসেছে একটি স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে লবণাক্ত হ্রদ। তাহলে প্লায়া হচ্ছে একটি স্পেনীয় শব্দ যার অর্থ লবণাক্ত হ্রদ। পরে আমরা এর সংজ্ঞায় চলে যাব, অর্থাৎ প্লায়া হ্রদ বলতে আমরা কি বুঝি বা কাকে বলে। প্লায়া হ্রদের সংজ্ঞায় কি বলছে একটু মন দিয়ে শোনো এবং দেখে নাও। মরু অঞ্চলে ভূ আলোড়নে গঠিত পর্বত বেষ্টিত গর্তকে বোলসন বলে। মরু অঞ্চলে ভূ আলোড়নের কারণে, অর্থাৎ ভূ আন্দোলন, ভূমিকম্প হোক বা অন্য যে কোনো কারণে হোক, পাত সঞ্চালন হোক, যে কোনো কারণে যখন ভূ আন্দোলিত হয় বা ভূ আলোড়ন হয়, সেই ভূ আলোড়নের কারণে যখন একটি পর্বত বেষ্টিত গর্ত সৃষ্টি হয়, সেই পর্বত বেষ্টিত গর্তকে বলা হচ্ছে বোলসন। আর এই বোলসরে একাধিক জলধারা এসে জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়। আর এই বোলসরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই লবণাক্ত হ্রদকে বলা হচ্ছে প্লায়া। তাহলে মরু অঞ্চলে ভূ আলোড়নের কারণে সৃষ্টি হচ্ছে বোলসন, অর্থাৎ পর্বত বেষ্টিত একটা নিচু অঞ্চল। সেই অঞ্চলে যখন জল সঞ্চিত হয়, জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয়, সেই হ্রদকে বলা হচ্ছে প্লায়া হ্রদ। ঠিক আছে। এই প্লায়া হ্রদের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, বা সবথেকে ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের রাজস্থানের সম্বর হ্রদ। এবার এই প্লায়া হ্রদ বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মরুভূমিতে বিভিন্ন নামে পরিচিত। এবার আমরা জেনে নেব সেই প্লায়া হ্রদগুলো কোথায় কি নামে পরিচিত। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, তা তোমরা অবশ্যই কিন্তু সেই যেগুলো আমি তোমাদের বলবো সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। বন্ধুরা, প্লায়া হচ্ছে বাজাদার পরবর্তী যে নিচু জলময় হ্রদ, সেই হ্রদটাকে প্লায়া বলছে। এই প্লায়াটা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেগুলো একটু তোমরা জেনে নাও যে কোথায় প্লায়া কি নামে পরিচিত। এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে, তাই অবশ্যই এটা মন দিয়ে দেখো। থর মরুভূমিতে, আমাদের রাজস্থানের থর মরুভূমিতে এটা ধান নামে পরিচিত, অর্থাৎ রাজস্থানের থর মরুভূমিতে প্লায়া হ্রদকে ধান বলে। আর আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা স্যালিনা বলে। আবার অতিরিক্ত লবণাক্ত প্লায়া হ্রদগুলিকেও স্যালিনা বলা হয়। আর আফ্রিকা ও অস্ট্রেলিয়া এটা প্যান নামে পরিচিত। আর আরবে এটা সফকা নামে পরিচিত। আর সাহারা মরুভূমিতে এটা শর্টস নামে পরিচিত। আর মেক্সিকোতে বোলসার নামে পরিচিত। আর পৃথিবীর বৃহত্তম প্লায়া হচ্ছে লা প্লায়া। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য আমি অলরেডি তোমাদের এই বায়ুর কাজের থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। শর্ট কোশ্চেন একটা ভিডিও, তোমরা চাইলে সেটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের এটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। গুরুত্বপূর্ণ শর্ট আমি এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্টগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাই তোমরা সেটা দেখে নিও। যাই হোক, এই ছিল বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপ এছাড়াও যে আরো ভূমিরূপ আছে সেগুলো আমি একটু পরে তোমাদের আলোচনা করছি। বন্ধুরা, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে, ক্ষয় ও সঞ্চয়ের মিলিত কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয়, তার মধ্যে আরেকটি ভূমিরূপ হচ্ছে, যেগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে, তার মধ্যে আরো একটি ভূমিরূপ হচ্ছে ওয়াদি। তা মরু অঞ্চলে ওয়াদিটা কি জিনিস আমরা একটু জেনে নেব। আর তার আগে জেনে নেব ওয়াদি শব্দটা কি শব্দ এবং এর অর্থ কি। দেখো, আমি তোমাদের জন্য লিখেছি অর্থ। এটা হচ্ছে ওয়াদি হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা বা শুষ্ক নদী খাত। এবার আমরা জেনে নেব যে ওয়াদি কাকে বলে বা ওয়াদি কি জিনিস। ওয়াদি যা, এর সংজ্ঞাটা আমি দেখো লিখেছি, মরুভূমির মাঝে জলস্রোতের দ্বারা সৃষ্ট শুষ্ক নদী খাতগুলোকে ওয়াদি বলে। এটা তো আমরা জানলাম সংজ্ঞা, যে কি মরুভূমির মাঝে জলস্রোতের দ্বারা সৃষ্ট শুষ্ক নদী খাতগুলোকে ওয়াদি বলে। এটা এবার কিভাবে সৃষ্টি হয় একটু জেনে নাও। মরু অঞ্চলে যে হঠাৎ করে যে জলধারার সৃষ্টি হয়, হঠাৎ করে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে যে একটা জলধারা সৃষ্টি হয়, সেটাকে আমরা পুরোপুরি নদী বলতে পারবো না, একটা জলধারা নদীর মতো প্রবাহিত হয়, কিন্তু কিছু দূর গিয়ে সেটা কিছুদিন পর সেটা আবার বিলীন হয়ে যায়। তখন ওই যে খাতটা তৈরি করলো মরুভূমির মধ্যে, সেই খাতটা থেকে যায়, কিন্তু জলটা থাকে না, জলটা বাষ্পীভূত হয়ে যায় বা জলটা মরুভূমির মধ্যে, বালির মধ্যে শুকিয়ে যায়। এই যে মরুভূমির মধ্যে যে একটা নদী খাত তৈরি করলো বা নালা তৈরি করলো, সেই খাত বা উপত্যকা তৈরি করলো গর্ত টাইপের, সেই উপত্যকাকে বলা হচ্ছে ওয়াদি। অর্থাৎ মরুভূমির মধ্যে সৃষ্ট শুষ্ক নদী খাত বা উপত্যকাকে ওয়াদি বলে। তাহলে বুঝলে বন্ধুরা। এবার আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নেব
এর বৈশিষ্ট্য কি, এটা লম্বায় কয়েক মিটার পর্যন্ত হতে পারে। নদী কিন্তু কয়েক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয়, হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, কয়েক হাজার। কিন্তু ওয়াদিটা কিন্তু কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত বা লম্বায় কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে, বেশি লম্বা হয় না। পরের বৈশিষ্ট্য হচ্ছে এটি শুষ্ক একটা নদী খাত। আর এই ওয়াদিটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, তোমরা একটু অবশ্যই জেনে নাও এবং এগুলো মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে শর্ট কোশ্চেন করা যায় গুগলে, তাই তোমরা কিন্তু সর্বদা 100 পেতে গেলে সবসময় তোমাদের সতর্ক থাকতে হবে এবং সমস্ত শর্ট কোশ্চেনের দিকে নজর রাখতে হবে। একটা শর্ট কোশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু 1 নাম্বার তোমার কম হয়ে যাবে। তাই সমস্ত শর্ট কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আমি এখানে অনেকগুলো শর্ট বলে দিয়েছি এবং ইতি পূর্বেও আমি অনেকগুলো ভিডিওতে তোমাদের শর্ট কোশ্চেন বলেছি। তা এখন আরেকটু বলছি, দেখো এই ওয়াদিটা থর মরুভূমিতে কি নামে পরিচিত? থর মরুভূমিতে মোকলা নামে পরিচিত। দেখো আমি লিখে দিয়েছি, তোমরা পারলে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। আর আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা কি নামে পরিচিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা ওয়াশ নামে পরিচিত। আর স্পেনে এটা কি নামে পরিচিত? স্পেনে হচ্ছে এটা অ্যারোয়া নামে পরিচিত। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কোথায় কি নামে পরিচিত ওয়াদি। এবার আমরা দেখব এই ওয়াদিটা কোথায় কোথায় দেখা যায়। উদাহরণ যদি চায় তাহলে উদাহরণ হিসেবে তোমরা বলবা যে আরব ও সাহারা মরুভূমিতে সুস্পষ্টভাবে ওয়াদি লক্ষ্য করা যায়। তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ চিত্রসহ আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তোমরা এটা নোট ডাউন করে নাও, এটা বারবার রপ্ত করো, দেখো ভিডিওটি, তাহলে তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে যাবে আশা করি। আর এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন পাবেই পাবে, শর্ট হোক, 2 নম্বরের হোক এবং ব্রড প্রশ্ন 5 নম্বরের, যে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো বা প্রধান প্রধান ভূমিরূপগুলি বর্ণনা করো। অথবা প্রশ্ন দিতে পারে বাজাদা কি, পেডিমেন্ট কি, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য কি, প্লায়া কি, প্লায়া বিভিন্ন দেশে কি নামে পরিচিত। এখান থেকে শর্ট কোশ্চেনও কিন্তু স্যালিনা কি, প্লায়া কি, সবকা কি, শর্টস কি, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই তোমরা ভিডিওটি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে অনেকগুলো শর্ট এবং ব্রড তোমরা এখান থেকে করতে পারবে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও আরও পেতে।